বড় আকারে স্থল অভিযান শুরুর পর বাসিন্দাদের ৪৮ ঘন্টার মধ্যে গাজা ছাড়া নির্দেশ ইসরায়েলের। ২৪ ঘন্টায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি। ভারতের কেরালায় চলতি বছরের ৮ মাসে মগজ খেকো অ্যামিবায় ১৯ জনের মৃত্যু, আক্রান্ত অন্তত ৬১। স্বাস্থ্য কর্তৃপক্ষের সতর্কতা। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারী গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত, পুলিশের পাল্টা গুলিতে বন্দুকধারী নিহত। বড় আকারে স্থল অভিযান শুরুর পর বাসিন্দাদের ৪৮ ঘন্টার মধ্যে গাজা ছাড়া নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। খুলে দেওয়া হয়েছে অস্থায়ী পথ। তেল আবিব জানিয়েছে এই সময়ের মধ্যে গাজা না ছাড়লে উপত্যকায় চালানো হবে বিস্ফোরক বোঝাই রোবট হামলা। গাজার বাসিন্দারা এখন তাই মরিয়া হয়ে দিক বিদিক ছুটছেন বাঁচার তাগিদে। এদিকে নেতানিয়াহুর বাহিনীর হামলায় ২৪ ঘন্টায় নিহত হয়েছে আরও ৮১ জন। গাজা সিটি দখলে মঙ্গলবার থেকে বড় আকারে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী আইডিএফ। বিমান ও স্থল হামলায় ধ্বংসস্তূপে পরিণত গাজা উপত্যকা। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম। হামলার শিকার হচ্ছে এখনও চালু থাকা কয়েকটি হাসপাতাল। গণমাধ্যমের খবর বলছে অন্তত ৩৬০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আইডিএফ। এমন বাস্তবতায় ৪৮ ঘন্টার মধ্যে গাজা উপত্যকা ছাড়ার আলটিমেটাম দিয়েছে আইডিএফ। পালানোর জন্য খুলে দেওয়া হয়েছে অস্থায়ী নতুন একটি রুট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ইসরায়েলি বাহিনীর মুখপাত্র লিখেন, শুক্রবার পর্যন্ত ৪৮ ঘন্টার জন্য খোলা থাকবে এই রুট। স্বজনদের ছিন্ন ভিন্ন মরদেহ আর রক্তে ভেজা গলিপথ পেছনে ফেলে জীবন বাঁচাতে মরিয়া হয়ে ছুটছে গাজার বাসিন্দারা। সালাহ উদ্দিন সড়ক হয়ে দক্ষিণমুখী হওয়ার অনুমতি দেওয়া হয়েছে বাসিন্দাদের। এই ৪৮ ঘন্টার মধ্যেই পার হতে হবে গাজা সিটির লাখ লাখ মানুষকে। কিন্তু কোথায় যাবেন? গন্তব্য অজানা, চলতি পথেও নিশ্চয়তা নেই জীবনের। আমার কিছুই নেই। আমি আর আমার 10 সন্তান রাস্তায় হাঁটছি, দক্ষিণে যাচ্ছি। জানি না আমরা কিসের দিকে যাচ্ছি। যেভাবে বেঁচে আছি এর চেয়ে মৃত্যু ভালো। বোমা হামলা শুরুর পর থেকে কেবল পালিয়েই বেড়াচ্ছি। এখন আবারও পালিয়ে যেতে হচ্ছে। জানি না এই পালানোর শেষ কোথায়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের আগ্রাসনকে সরাসরি গণহত্যা আখ্যা দিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। একই সঙ্গে ইসরায়েলকে সহায়তা বন্ধে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন তিনি। খুরশিদ আলম, ডিবিসি নিউজ ডেস্ক। ভারতের কেরালায় চলতি বছরের ৮ মাসে মগজ খেকো অ্যামিবায় ১৯ জনের মৃত্যু হয়েছে। কয়েক সপ্তাহে বেশিরভাগ মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। তবে রোগটি ছোঁয়াচে নয় বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়। চলতি বছর ভারতের দক্ষিণের রাজ্য কেরালার কোঝিকোড়ে, মালাপ্পুরম সহ কয়েকটি জেলায় সীমিত আকারে দেখা দেয় প্রাইমারি অ্যামিবিক মেনিনজো এনসেফালাইটিস বা PAM সংক্রমণ। সম্প্রতি মগজ খেকো এই অ্যামিবায় বহু আক্রান্তের খোঁজ মিলেছে রাজ্যটিতে। কেরালা সরকারের নথি বলছে এ রোগে আক্রান্ত হলে মাথা ব্যথা, জ্বর, বমি বা বমিভাব উপসর্গ দেখা দেয় ১ থেকে ৯ দিনের মধ্যে। অনেক ক্ষেত্রে কয়েক ঘন্টা থেকে ১-২ দিনেই পরিস্থিতি মারাত্মক হয়ে ওঠে। মগজ খেকো এই অ্যামিবা সরাসরি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে আঘাত করে। এতে মস্তিষ্কের টিস্যু ধ্বংস হয়ে যায়, তৈরি হয় তীব্র ফোলাভাব এবং বেশিরভাগ ক্ষেত্রেই মৃত্যু ঘটে। PAM খুবই বিরল রোগ, তবে এটা ছোঁয়াচে নয় বলেই জানিয়েছেন চিকিৎসকরা। পুকুর, হ্রদের অ্যামিবাযুক্ত পানিতে সাঁতার, ডাইভিং বা গোসল করা ব্যক্তিদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। আক্রান্তদের বয়সের কোনো সীমা নেই। তুলনামূলক সুস্থ দেহের শিশু, কিশোর ও তরুণরাও এতে আক্রান্ত হতে পারে। এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ মাস থেকে শুরু করে ৯১ বছর বয়সী রোগী। রাজ্যটি জনস্বাস্থ্যজনিত বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে স্বীকার করেছেন স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। গেল বছরের মতো এবার কোনো একটি নির্দিষ্ট পানির উৎসকে কেন্দ্র করে সংক্রমণ পাওয়া যাচ্ছে না। এগুলো একক ও বিচ্ছিন্ন ঘটনা এবং যে কারণে রোগ সংক্রান্ত অনুসন্ধান জটিল হয়ে পড়ছে। তবে আমরা সতর্ক রয়েছি। সংক্রমণ এড়াতে বদ্ধ জলাশয়ের পানিতে সাঁতার বা গোসলের পর PAM এর কোনো উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা
3 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে 2 জন। পরে পুলিশের পাল্টা গুলিতে নিহত হন বন্দুকধারীও। ঘটনা তদন্তে সহায়তা করছে FBI। এমন সহিংসতাকে সমাজের অভিশাপ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি। স্থানীয় সময় মঙ্গলবার পারিবারিক বিরোধ নিষ্পত্তি করতে ইয়র্ক কাউন্টিতে যায় পুলিশ। বিষয়টি তদন্তের জন্য বুধবার আবারও ঘটনাস্থলে গেলে একটি স্কুলের সামনে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় এক বন্দুকধারী। ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের। পাল্টা গুলিতে মারা যায় হামলাকারীও। গোলাগুলির পর আশপাশের সড়কগুলো বন্ধ করে দেয়া হয়। স্কুলের শিক্ষার্থী ও কর্মীদের ভবনের ভেতরে অবস্থান করতে নির্দেশ দেয় স্থানীয় একটি স্কুল ডিস্ট্রিক্ট। পরে বিকেলে সেই আদেশ তুলে নেওয়া হয়। আহতদের হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানিয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল। সরকারি অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠানের পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো। হামলার ঘটনা তদন্তে সহায়তা করছে FBI। পুলিশ বিরোধী এ ধরনের সহিংসতাকে সমাজের অভিশাপ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। সৌদি আরব ও পারমাণবিক শক্তিধর পাকিস্তানের মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই হয়েছে। দেশ দুটির যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তি উভয় দেশের নিরাপত্তা বৃদ্ধি, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি অর্জনের জন্য প্রতিশ্রুতির প্রতিফলন। যদি এক দেশকে লক্ষ্য করে কোনো হামলা হয় তবে তা উভয় দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য হবে। এই প্রতিরক্ষা চুক্তিটি 2 দেশের মধ্যে ঐতিহাসিক অংশীদারিত্ব এবং অভিন্ন কৌশলগত স্বার্থ ও ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার উপর ভিত্তি করে করা হয়েছে। ব্রিটেনে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রীয় সফরে আমন্ত্রিত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প পেলেন অভূতপূর্ব সম্মান। উইন্ডসর ক্যাসেলে রাজা চার্লসের আতিথেয়তায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বন্ধনকে তিনি আখ্যায়িত করলেন চিরন্তন সম্পর্ক হিসেবে। ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত ভোজসভায় রাজা তৃতীয় চার্লস তুলে ধরেন 2 দেশের অটুট আস্থা ও দীর্ঘস্থায়ী বন্ধনকে। রাজকীয় জাঁকজমক, সামরিক কুচকাওয়াজ আর কূটনৈতিক বার্তা সব মিলিয়ে ইতিহাস গড়ল ব্রিটেনের উইন্ডসর ক্যাসেল। দ্বিতীয়বারের মতো রাষ্ট্রীয় সফরে ব্রিটেনে এসে বিশেষ সম্মান পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটেনের 1000 বছরের ঐতিহ্যের সাক্ষী উইন্ডসর ক্যাসেল এবার দেখালো অনন্য এক আয়োজন। দিনের শুরুতে উইন্ডসর ক্যাসেলের প্রাঙ্গণে ট্রাম্পকে রাজকীয় অভ্যর্থনা জানান চার্লস। শোভাযাত্রা, সামরিক কুচকাওয়াজ ও আকাশে যুদ্ধ বিমানের ফ্লাইপাস্টে পুরো পরিবেশ উৎসব মুখর হয়ে ওঠে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং মিসেস ট্রাম্প, অত্যন্ত আনন্দের সাথে আমি এবং আমার স্ত্রী আপনাদের যুক্তরাজ্যের দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে উইন্ডসর ক্যাসেলে স্বাগত জানাচ্ছি। রাষ্ট্রীয় ভোজন সভায় পরিবেশিত হয় ব্যতিক্রমী খাবারের আয়োজন। স্টার্টারে ওয়াটার ক্রসের পানাকোট্টা, মূল পদে জুচিনি দিয়ে মোড়ানো চিকেন ব্যালোটিনস এবং ডেজার্টে ভ্যানিলা আইসক্রিম। ঐতিহ্যবাহী এই নৈশ ভোজে খাবার পরিবেশনের জন্য সৈন্যদের মতো শৃঙ্খলিত কর্মীরা নিয়োজিত ছিলেন। টেবিলগুলো 1452 পিস ছুরি, চামচ এবং অন্যান্য তৈজসপত্র দিয়ে সাজানো ছিল এবং প্রত্যেক অতিথির সামনে ছিল 5 ধরনের গ্লাস। খাবারের তালিকা লেখা ছিল ফরাসি ভাষায়। ট্রাম্প নিজেকে প্রকাশ্যে রাজ পরিবারের অনুরাগী হিসেবে তুলে ধরেছেন বহুবার। এখানে আমন্ত্রিত হওয়াটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। এটি আমার জীবনের সর্বোচ্চ সম্মানের একটি। রাজা চার্লস, আপনার ও আপনার দেশের প্রতি শ্রদ্ধা। ট্রাম্প এবং তার স্ত্রী ছাড়াও এই রাজকীয় নৈশভোজে ট্রাম্প কন্যা টিফানি, প্রিন্স অফ ওয়েলস উইলিয়াম, প্রিন্স অফ ওয়েলস কেট মিডলটন এবং রাজা তৃতীয় চার্লসের বোন প্রিন্সেস অ্যান উপস্থিত ছিলেন। আরও ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, উপপ্রধানমন্ত্রী ডেভিড লামিস সহ বহু বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব। তবে এই রাজকীয় আভিজাত্যের পাশাপাশি রাজধানী লন্ডনে ছিল তুমুল বিক্ষোভ। ট্রাম্প নট ওয়েলকাম স্লোগানে হাজার মানুষ রাস্তায় নামে। প্রতিবাদে অংশ নেয় নারী অধিকার সংগঠন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ফিলিস্তিনিপন্থী বিভিন্ন সংগঠনও। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ফ্যাসিবাদ বিরোধী অ্যান্টিফা আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে বামপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নতুন পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে এই বার্তা দেন তিনি। ট্রাম্প লেখেন, যারা অ্যান্টিফাকে অর্থায়ন করছে তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনের আওতায় আনা হবে।
উটাহ প্রসিকিউটররা চার্লি কার্কের হত্যাকাণ্ডের সন্দেহভাজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উন্মোচনে একদিন পর ট্রাম্পে বার্তা দেন। ট্রাম্প ও ঊর্ধ্বতন কর্মকর্তার কার্কের হত্যার আগে বামপন্থী গোষ্ঠীগুলোকে রক্ষণশীলদের প্রতি শত্রুতার পরিবেশ তৈরির জন্য দোষারোপ করে আসছিলেন, তবে এ বিষয়ে হোয়াইট হাউস কোনো প্রতিক্রিয়া জানায়নি। ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসী বোঝাই একটি নৌকা ডুবে গেছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত 61 জন অভিবাসী। স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR। বিবৃতিতে বলা হয়েছে, নৌকাটি লিবিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় তৌব্রুক উপকূলে ডুবে যায়। নৌকাটিতে মোট 73 জন অভিবাসন প্রত্যাশী ছিলেন। নৌকাডুবির পর তাদের মধ্যে 13 জন জীবিত উদ্ধার করা হয়েছে, বাকি 61 জন এখনও নিখোঁজ। নৌকাটির যাত্রীরা সবাই সুদানের নাগরিক ছিলেন। এর একদিন পর মঙ্গলবার সমুদ্রপথে সুদান থেকে লিবিয়া আসার পথে নৌকায় অগ্নিকাণ্ডে নিহত হয়েছিলেন অন্তত 50 জন সুদানি শরণার্থী। জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছিল 24 জনকে। ভয়াবহ রূপ নিয়েছে ইউরোপের গ্রীষ্মকাল। চলতি বছর তাপমাত্রা ছাড়িয়ে যায় 46 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে মহাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে দাবানল, মৃত্যু হয় হাজারো মানুষের। গবেষণা বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট অতিরিক্ত গরমে ইউরোপে মারা গেছে প্রায় 16,500 মানুষ। ইউরোপের আবহাওয়া সারা বছরই বৈচিত্র্যময়। উত্তরে দীর্ঘ শীত ও তুষারপাত, পশ্চিমে মৃদু শীত ও বৃষ্টি, আর দক্ষিণে গরম আর শীতের মিশেল। তবে মহাদেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে এবারের গ্রীষ্ম। 46 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় তাপমাত্রা। বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে দাবানল, মৃত্যু ঘটে হাজারো মানুষের। লন্ডনের গ্রান্থাম ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি তীব্র গরম ও দাবানলের প্রধান কারণ। স্পেনে 3,80,000 হেক্টর জমিতে আগুন লাগে। পর্তুগালে দাবানলে পুড়ে যায় 2,80,000 হেক্টর জমি। ফ্রান্স, ইতালি, গ্রিস, আলবেনিয়া এবং তুরস্কেও ঘটে দাবানলের ঘটনা। স্পেনে শুধু আগস্ট মাসের 16 দিনের তাপপ্রবাহেই মৃত্যু হয় 1,000-এরও বেশি মানুষের। গবেষণায় বলা হয়েছে, শহরগুলোতে প্রচুর পরিমাণে কংক্রিট ও পিচি ঢালা পৃষ্ঠ থাকায় গরম আটকে যায়। এর সঙ্গে পরিবহন ব্যবস্থা এবং বিদ্যুৎ ব্যবহার উৎপন্ন করে আরও তাপ। স্পেনে 1961 সালের পর এবছর ছিল সবচেয়ে উষ্ণতম গ্রীষ্ম। 1 মাসেরও বেশি সময় ধরে চলে তাপপ্রবাহ। সামনে আরও তীব্র গরমের সম্ভাবনা রয়েছে বলে জানায় রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থা AMET। 2022 ও 2025 সালের এই গ্রীষ্ম আসলে এক ধরনের ট্রেলার বা স্পয়লার, যা শতাব্দীর মাঝামাঝি সময়ে কি ঘটতে পারে তার ইঙ্গিত দিচ্ছে। স্পেনকে আরও উষ্ণ গ্রীষ্মের সাথে মানিয়ে নিতে হবে। একই সঙ্গে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রোধে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর চেষ্টায় অবদান রাখতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, উষ্ণ গ্রীষ্মের জন্য এখন থেকেই নিতে হবে প্রস্তুতি। জোর দিতে হবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায়। আব্দুল্লাল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।